সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি উচ্ছ্বাস প্রহরের অডিও লাইব্রেরির ভুবনে। উচ্ছ্বাস প্রহরের এবারের প্রযোজনা ভার্চুয়াল ফ্রেন্ড, লেখক জিনাতুন্নেসা জিনাত। বইটির প্রথম পর্ব নিয়ে আপনাদের সাথে আছি আমি খালিদ সাইফুল্লাহ। চলুন তবে শুরু করা যাক। কেমন আছেন? বৃষ্টিতে ভিজে এখন কি অবস্থা আপনার? একটু অনিয়ম হলে টুকটাক কিছু সমস্যা হয়। সেই হিসেবে কাল থেকে মাথাটা ভার হয়ে হালকা ব্যথা করছে। তবে এটা বৃষ্টিতে ভেজার আনন্দের কাছে তুচ্ছ। এটা ছিল ইনবক্সে অনুভার সাথে অনাদির প্রথম কথোপকথন। ফেসবুকে অনুভার পোস্ট করা একটা ছবি দেখে এটা লিখেছিল সে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রবল আগ্রহ অনুভার। বর্তমানে একটা কলেজে পড়ায় সে। পেশার পাশাপাশি লেখালেখি করাটা তার শখ। মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে অতি সাধারণ বা তুচ্ছ সব ঘটনা তার ছোঁয়া পেলে হয়ে যায় জীবন্ত অসাধারণ। মাহীন সংসারে বড় বোন, ছোট ভাই আর বৃদ্ধ বাবাকে নিয়ে ভাবতে ভাবতেই কেটে গেছে জীবনের প্রায় 2.5টা যুগ। কাউকে তাই ভালো লাগা বা ভালোবাসার কথা বলার সময় বা সুযোগ হয়ে ওঠেনি কখনো। আগাগোড়া মধ্যবিত্ততায় মোরা পরিবারে জন্ম অনুভার। সংসারে সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মায়ের অবর্তমানে বড় বোন অনন্যাই অনেকটা মায়ের ভূমিকা পালন করে যাচ্ছে। সংসারে সবার দেখাশোনা, ঘরের যাবতীয় কাজের দেখভাল করা, এসব দায়িত্বগুলো অনন্যা নিষ্ঠার সাথে পালন করে। ছোট ভাই বোন দুটোকে মায়ের মমতায় আগলে রাখে। অনন্যা বহুদিন আগেই বাবাকে বলে দিয়েছে সে জীবনে বিয়ে করবে না। সুযোগ পেলেই অনুভাকে কাছে ডেকে আদর করে বলে, তুই এবার নিজের একটা সংসারের চিন্তা কর। আমার কথা ভেবে শুধু শুধু নিজের জীবনটাকে এভাবে নষ্ট করিস না। অনুভা ভাবে, তাই কি হয়? আপুকে ফেলে সে কিভাবে নিজের সংসারের চিন্তা করবে? এতটা স্বার্থপর সে কোনোদিন হতে পারবে না। প্রযুক্তির অভিনব বিষয়গুলো আগে কখনো অনুভাকে স্পর্শ করেনি। টানাপোড়েনের সংসারে সেই বিলাসিতার সুযোগও ছিল না, তাই খুব একটা আগ্রহ হয়নি কখনো। সময়ের সাথে তাল মেলাতে আর নিজের কাজের প্রয়োজনে সম্প্রতি সামাজিক যোগাযোগের জনপ্রিয় নেটওয়ার্কে যুক্ত হয়েছে সে। তবে বড্ড আনাড়ি। প্রযুক্তির আধুনিক বিষয়গুলোর সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করলেও এই বিষয়গুলোতে খুব একটা দক্ষ হতে পারেনি এখনো। মাঝে মাঝে কোনো কাজে বেঁধে গেলে স্টুডেন্টরা শিখিয়ে দেয়। এভাবেই চলে যাচ্ছে দিন। কিন্তু প্রযুক্তির জনপ্রিয় নেটওয়ার্কে এসে দেখলো নিজেকে জানার আর অন্যকে জানানোর খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম ফেসবুক। ধীরে ধীরে এখানেও লেখালেখি চলতে থাকে। অনেকে তার লেখা পছন্দ করে, ভালোবেসে মতামত জানায়, বন্ধু হতে চায়। প্রতিদিনই এসব তালিকায় আগ্রহীর সংখ্যা বাড়তে থাকে। অনুভা অবাক হয়, মানুষ এত বই পড়ে, এত সুন্দর করে লেখে। আমার চেয়েও কম বয়সীরা কত পরিশ্রমী। বিষয়গুলো অনেক ভাবনায় ফেলে তাকে। মনে মনে ভাবে, অবশ্য বই পড়ার নেশা আমারও কম নয়। স্কুল পার হবার আগেই পড়ে ফেলেছি কয়েকশো বই। বাবা তখন পাবলিক লাইব্রেরিতে চাকরি করতেন। সেবা প্রকাশনীর বিভিন্ন বড় বড় সিরিজগুলো তো তখনই শেষ করেছি। উপন্যাসের সংখ্যাও কম নয়। লাইব্রেরির হেড ক্লার্ক ছিলেন তখন আশরাফ কাকু। বাবা বলতেন, আশরাফ, তুমি কিন্তু আমার মেয়েরা এলে কোনো বই দেবে না, ওদের পড়াশোনায় ভীষণ ক্ষতি হচ্ছে। জি স্যার, দেব না। কে শোনে কার কথা? কাকু বই না দেবার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। দেখো মা, স্যার জানতে পারলে আমাকে খুব বকবেন। আপনি এত চিন্তা করবেন না তো কাকু,
বাবা কিছুই জানতে পারবে না। পরীক্ষার আগেও লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়েছি। অনেকদিন মায়ের হাতে মারও খেয়েছি। ঘুমানোর ভান করে জেগে থেকেছি কত রাত। সবাই ঘুমিয়ে পড়লে তখন রাত জেগে বই পড়া। কত দিন কেঁদে কেঁদে বালিশ ভেজানো। সেই সব সময় আর স্মৃতিগুলো কত মধুর ছিল। অবশ্য এখনো ঘুমপাড়ানি গান, ওই বই দুপাতা না পড়লে যে ঘুম আসে না। সাহিত্যের বিভিন্ন গ্রুপে অনেকের লেখা অনুভার ভালো লাগে। প্রতিদিন কিছু না কিছু পড়া হয় গ্রুপের লেখা থেকে। ভালো লাগলে সেও মন্তব্য করে। সময় এগিয়ে যায়। হঠাৎ একদিন আবিষ্কার করলো একজনের লেখা সবার থেকে একটু বেশি আলাদা, অন্যরকম, আবেগকে ছুঁয়ে যায়। অনুভা নিজের অজান্তে তার লেখা পাবার অপেক্ষায় থাকে। তার কোনো লেখা পেলেই চোখ বন্ধ করে পড়ে ফেলে, লাইক কমেন্ট দেয়। হঠাৎ করেই একদিন বন্ধুত্বের অনুরোধ আসে তার কাছ থেকে। অনুভারও কোনো কিছু ভাবার অবকাশ নেই, সাদরে গ্রহণ করে সেই অনুরোধ। এগিয়ে চলে অনুভা আর অনাদির বন্ধুত্ব। ফেসবুকের ইনবক্সে মাঝে মাঝে কথোপকথন, দুজনের লেখায় ফুটে ওঠে তাদের স্পষ্ট উপস্থিতি। অনাদির কোনো লেখা পেলেই অনুভা সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে। অনাদিও খুশি হয়ে তার উত্তর দেয়। অজানা ভালো লাগায় কেটে যায় তাদের দিনগুলো। সংসারের নানান ঝামেলা সামলানো, সেসব নিয়ে দুশ্চিন্তা আর কর্মক্ষেত্রে নানাবিধ কাজ করতে করতেই অনুভার সময় কেটে যায়। বড় বোন অনন্যা ভালোবাসত পাশের বাসার মাহিনকে। সে অনেক বছর আগের কথা। অনুভা তখন অনেক ছোট। এসব কথা বোঝার মতো বয়স তখনও হয়নি। বাবার তখন চাকরি ছিল, মাও বেঁচে ছিলেন। সব কথা না বুঝলেও এটা বুঝতে পারতো যে কিছু একটা বিষয় নিয়ে বাবা মা তর্ক করছে। অনন্যাকেও প্রায়ই বকাঝকা করা হতো। প্রথম থেকে পড়াশোনায় ভালো থাকলেও ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে অনন্যা। অল্প বয়সে মাথায় ঘুম ধরলে যা হয় আর। একবার মনে পড়ে ঈদের দিন অনন্যাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথমে সবাই মনে করেছিল বান্ধবীদের সাথে তাদের বাসায় বেড়াতে গেছে। পরে যখন দুপুর গড়িয়ে সন্ধ্যাও পার হয়ে প্রায় রাত নেমে এলো, সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। কোথায় গেল মেয়েটা? আশেপাশে পরিচিত সব জায়গায় খোঁজা হলো, কিন্তু কোনো সন্ধান মিলল না অনন্যার। অনেক খোঁজাখুঁজির পর কে যেন একজন আবিষ্কার করেছিল বাড়ির পেছন দিকে খেজুর গাছে ঘেরা পুকুর পাড়ে একটা গাছের নিচে বসে মাহিন ও অনন্যা গল্প করছে। কি অবুঝ মন! দিন দুনিয়ার সব খেয়াল ভুলে বসে আছে দুজন, কোনো রকম দুশ্চিন্তা নেই। অনন্যাকে টেনে হিচড়ে ঘরে নিয়ে আসা হলো। দুপক্ষের অভিভাবকের চিৎকারে রাতের নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। মাহিনকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে। তারপর থেকে কঠোর নিরাপত্তা জারি করা হলো অনন্যার উপর। বেশ কিছুদিন যাবৎ ঘর থেকে বের হওয়া, স্কুলে যাওয়া সবকিছু বন্ধ করে দেওয়া হলো। পরদিন মাহিনকে হাত পা বেঁধে তার বাড়ির লোকজন খুব মারধর করল। তীব্র চিৎকারে প্রতিবেশীরা এক হয়ে গেল, কিন্তু কে শোনে কার কথা? দুদিন বাদেই অসুস্থ অবস্থায় তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো। এরপর তাকে আর বাড়িতে বা নিজের এলাকায় কেউ কখনো দেখেনি। শুনেছি ঢাকাতেই সে পড়াশোনা শেষ করে চাকরি করছে, বিয়ে শাদী করে সংসার করছে, বেশ সুখেই আছে। পরিস্থিতি হয়তো তাকে সেই সুখ এনে দিয়েছে, অথবা সুখী হতে বাধ্য করেছে। কিন্তু অনন্যার কি যে হলো! পরবর্তীতে কোনো মতে ডিগ্রি পাশ করল, তবে তাকে দিয়ে চাকরি বা সংসার কোনোটাই আর করানো গেল না। সময় তার গতিতে ঠিকই এগিয়ে চলল। মা মারা গেল,
বাবা চাকরি থেকে অবসর গ্রহণ করল। অনুভার পড়াশোনা তখনও শেষ হয়নি। কাজেই সংসারের কাজকর্ম নিয়ে অনন্যার জীবন থেকে কখন যে স্বর্ণ সময়গুলো পার হয়ে গেছে সেসব নিয়ে এখন আর খুব একটা আফসোসও করে না সে। যেন যা হবার ছিল তাই হয়েছে। কিন্তু অনুভাকে সে প্রায়ই বলে, এবার একটু ঘর সংসারের চিন্তা কর, এভাবে আর কতদিন কাটাবি? অনুভা এসব কথা শুনে মিষ্টি করে হাসে। সে হাসির অর্থ অনেক কিছুই হতে পারে। তুমি তো সংসার করলে না, তবু তো দিব্যি বেঁচে আছো। অথবা ছোটবেলা থেকে একই পরিবারের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে দুজনে পাশাপাশি বড় হয়েছি। সবকিছু জেনে শুনে কিভাবে এখন একলা তোমাকে গভীর সাগরে ফেলে যাব? সংসারের খরচ মেটাতে অনুভাকে চাকরির পাশাপাশি টিউশনিও করতে হয়। এতে তার দিনের অনেকখানি সময় চলে যায়। দিন শেষে যখন ঘরে ফেরে তখন অনলাইনে কিছুটা সময় কাটায়। তাতেই বেশ আনন্দ বোধ হয়। এই আনন্দের প্রধান কারণ অনাদি। ওর লেখা ছোট ছোট গল্প, প্রতিবেদন, প্রতিদিনকার ছোটখাটো ঘটনাগুলো অনুভাকে ভীষণ আকর্ষণ করে। ধীরে ধীরে এটাও তার কাজের একটা অংশ হয়ে উঠেছে। এবছর 21শে বইমেলায় অনুভার একটা বই বেরিয়েছে। বেশ সাড়াও জাগিয়েছে বইটি। সেই বিষয়ে কথা বলার জন্যই অনাদি প্রথম ফেসবুকের ইনবক্সে অনুভাকে মেসেজ পাঠায়। আপনার বইটা কোন লাইব্রেরিতে পাবো? রকমারি.com-এ দেখেছি, কিন্তু ওরা বই কুরিয়ারে পাঠায় বলে অনেক সময় ভালো অবস্থায় হাতে এসে পৌঁছায় না। যে এত মনে করে বৃষ্টিতে ভিজে কেমন আছি আমার সেই খবরটাও জানতে চায়, তাকে কি আমি একটা বই দিতে পারি না? অনুগ্রহ করে আপনার ঠিকানাটা পাঠান, আমি যত্ন করে বইটা অটোগ্রাফ সহ পাঠিয়ে দেব। তবে এমনি এমনি নয়, একটা শর্ত আছে। লেখিকার কাছ থেকে অটোগ্রাফ সহ বই পাওয়া তো খুব খুশির ব্যাপার, এবং সেই লেখিকা যদি আমার প্রতি অজানা কোনো কারণে খুব বেশি স্নেহপরায়ণ হয়ে থাকেন, তাহলে তো সে উপহার সব দিক থেকেই মনে স্মরণীয় হয়ে থাকার মতো। কিন্তু শর্তটা কি বলুন তো? একটু ভেবেছে কি হতে পারে, কোনো ধারণা পেলাম না। উপহারের ঠিকানা পাঠিয়ে দেব, তবে আমারও একটা চাওয়া আছে। আপনার পরের বইটা আমাকে মেলার স্টল থেকে সরাসরি সংগ্রহ করার সুযোগ দিতে হবে, এবং আপনি সেদিন মেলায় থাকলে আমার প্রিয় কয়েকটা বই আমি উপহার হিসেবে দিতে চাই, যেগুলো না পড়লে আমার বই পড়ার অভ্যাসটাই হয়তো কখনো গড়ে উঠত না, যেগুলো আমি সময় পেলে প্রায়ই পড়ি। আমার এই চাওয়াটা রাখা যাবে তো? সত্যি কথা বলতে কি, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু লেখার পরিপক্কতা অসাধারণ। আপনার প্রতিটি লেখা আমি অনেক মনোযোগ দিয়ে পড়ি। একদিন আপনি অনেক বড় লেখক হবেন। আমি মানুষ চিনতে ভুল করি না। একদিন এই কথাটাও সত্যি হবে ইনশাআল্লাহ। ভেবে নিতে পারেন, আপনার অসাধারণ লেখার জন্যই আমি আপনার একজন ভক্ত। প্রযুক্তির ব্যবহারে আমি খুব একটা পারদর্শী নই। কিছুদিন আগে ছাত্রীরা ফেসবুকে যুক্ত করে দিল। একদিন দেখলাম আপনাদের লেখালেখির বিভিন্ন গ্রুপেও যুক্ত হয়ে গেছি। অবাক হলাম, এত বই পড়ে এরা। এই প্রজন্মের প্রতি ধারণা বদলে গেল। আমি মুগ্ধ, অভিভূত হলাম। বাসায় ছাড়া ইন্টারনেট ব্যবহার করি না বলে শুধু বাসায় ফেসবুকও ব্যবহার করা হয়। আপনার সাথে ইনবক্সে কথা শেষ হবার পর সেদিন কলেজে গিয়ে আবার আপনাকে একটা কথা বলতে খুব ইচ্ছে হচ্ছিল। বিকেলে বাসায় এসে দেখি গ্রুপটা মুছে গেছে। আমরা কোথাও নেই। কেন জানি না, খুব খারাপ লেগেছিল সেদিন। অনেক কষ্টে এক ছাত্রীর কাছ থেকে গ্রুপের ঠিকানা নিয়ে যদিও নিজে আবার যুক্ত হলাম, কিন্তু আপনাকে আর কোথাও খুঁজে পেলাম না। পরে যখন আবার আবিষ্কার করলাম আপনাকে, সত্যি খুব ভালো লেগেছিল সেদিন।
কেন যেন আপনার লেখাগুলো পড়ে অনেকদিন বাঁচতে ইচ্ছে হয়। অনেক স্বপ্ন উকি দেয় মনের ভেতর। সত্যি কি আর একটা বই লিখতে পারবো? পরের মেলায় বইটা বের হবে, আপনি আসবেন বই নিতে? ওহ, শর্তটা, বইটার একটা নির্ভেজাল রিভিউ চাই আপনার কাছ থেকে। আমাকে খুশি করার জন্য নয়, যেটা সত্যি মনে হয় সেটাই লিখবেন। সাবধানে থাকবেন। আমি আমার ভালো লাগা খারাপ লাগার জায়গাটা হারাতে চাই না। আপনার কিন্তু আমাকে অবশ্যই তুমি করে বলা উচিত। ফেসবুকে আইডি বন্ধ রাখার উপায় আছে। আমি মাঝে মাঝেই আইডি কিছুদিনের জন্য বন্ধ করে দিই। আমার কেন যেন এখন আর কোনো কিছুর উপর মায়া জন্মাতে ইচ্ছে করে না। মায়া মানেই কষ্ট, বৃত্তবন্দী হয়ে যাওয়া। আমি আর বৃত্তবন্দী হয়ে একসময় কেন্দ্রে একা দাঁড়িয়ে থাকার অনুভূতিটা পেতে চাই না। পিছুটানহীন মানুষ হওয়ার চেষ্টায় আছি। আর আপনাকে তো আরো বহুদিন বেঁচে থাকতে হবে। আপনার প্রোফাইলে প্রথম দিন ঢুকেই আমার মনে হয়েছিল আপনাকে অনেক মানুষ ভালোবাসে। আল্লাহ ইনশাল্লাহ সবার ভালোবাসাতেই আপনাকে আরো বহু এবং বহু বছর আমাদের মাঝে রাখবেন। প্রযুক্তির ব্যবহার যখন শুরু করেছেন, অভ্যস্ত হতে সময় লাগবে না। শুরু করাটাই আসল কাজ। আপনার বই পড়ে আমার কেমন লেগেছে তা আপনি না বললেও লিখতাম। আর ভালো লাগার খারাপ লাগার জায়গাটা হারাবেন না ইনশাল্লাহ। বই এই ঠিকানায় পাঠালেই আমি পেয়ে যাব। অচেনা কাউকে তুমি বলা খুব কঠিন কাজ। বাবা ছোটবেলায় শিখিয়েছেন, অপরিচিত মানুষকে তুমি করে বলতে নেই। সেটাই অভ্যাসে পরিণত হয়েছে। তবে ধীরে ধীরে হয়তো হয়ে যাবে। আমার অনেক বন্ধু নেই, কিন্তু যারা আছে তারা সুসময়ের নয়, দুঃসময়ের বন্ধু। জীবনে সত্যিই অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব বই পাঠিয়ে দেব। অপেক্ষায় আছি। অনুভা কোনো সময় নষ্ট না করে পরের দিনই সুন্দর করে নিজ হাতে প্যাকেট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেয় বইটি। 3 দিন পর অনুভার মোবাইলে অনাদির কাছ থেকে প্রথম মেসেজটি আসে। উপহার হাতে এসে পৌঁছেছে। আপনার নক্ষত্রের মতো জলজলে হস্তাক্ষরের এতই সুন্দর শুভাশিস আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দোয়া করবেন আমার জন্য। ঈর্ষণীয় ভালো থাকবেন। অনুভা খুশি হয়ে মেসেজের উত্তর পাঠায়। এত ছোট উপহারের এত প্রশংসা। জীবনে অনেকেই আমার হাতের লেখার প্রশংসা করে বলেছে, মুক্তার মতো ঝকঝকে লেখা তোমার। কিন্তু এই প্রথম কেউ বলল নক্ষত্রের মতো জলজলে হস্তাক্ষর। এজন্যই আমি বলি, আপনার লেখা সবার থেকে আলাদা। উপহারের বিবেচনা করতে হয় যিনি দিয়েছেন তার আন্তরিকতা এবং পেয়ে নিজে কতখানি ভালো লাগলো তার উপর নির্ভর করে। এক্ষেত্রে দুটোই অনেক। আন্তরিকতার অভাব নেই, এটা সত্যি। যা হোক, আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। অনুভা যখন এসব কথা একা একা চিন্তা করে খুবই অবাক হয় সে। ভার্চুয়াল জগতের একজন মানুষকে সে খুব কাছের বন্ধু মনে করতে শুরু করেছে। তার উপর আবার অনাদি তার চেয়ে প্রায় অর্ধ যুগের ছোট। তাছাড়া অনাদি এখনো শিক্ষার্থী আর অনুভা মানুষ করার কারিগর। কিন্তু তাদের দুজনের চিন্তাধারা, লেখালেখি সব ক্ষেত্রে রয়েছে দারুণ মিল। ফলে খুব দ্রুতই তাদের বন্ধুত্ব এগিয়ে যায়। বাড়তে থাকে আস্থা, বিশ্বাস, নির্ভরতা। দিন শেষে দুজনেই তাদের দিনলিপি ভাগাভাগি করে। পরিবারের বিভিন্ন সমস্যা নিয়েও আলাপ হয়। অনাদি বয়সে ছোট হলেও তার বুদ্ধির গভীরতা অনেক বেশি, যেটা অনুভার খুব ভালো লাগে। যে কোনো বিষয় নিয়ে ভালো লাগার পাশাপাশি মান অভিমান, তর্কযুদ্ধও চলতে থাকে। তারপর হয়তো কিছু সময় কথা বলা বন্ধ। যখন দুজনের মনে ছটফটানি বাড়তে থাকে, তখন আবার তাদের মিল হয় ইনবক্সে। সকালে একটা খবর পেয়ে মনটা খুব অস্থির হয়ে আছে অনাদি। আমার এক ছাত্রীর মা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কেন যেন এই খবরগুলো আমাকে
অনেক বেশি কষ্ট দেয়। এসব খারাপ চিন্তা একদম মাথায় আনা যাবে না। নিজেকে ব্যস্ত রাখুন আরো। এরপর ইনবক্সে কথা গড়াতে থাকে। অনাদির একটা চিঠি দেখে নাকি কোন মেয়ে ভীষণ অবাক হয়ে বলেছিল, এত বাজে হাতের লেখা তোমার, কথার মধ্যেও তো কোনো রোমান্টিকতা নেই। কথাটা বলে অনাদি হাসতে থাকে। অনুভব হেসে বলে, একটা চিঠি দেখলে টিপস দিতে পারতাম, কোথায় তোমার লেখার সমস্যা। চিঠি তো আর আমার কাছে নেই। কাছে নেই তো কি হয়েছে, আর কি নতুন করে লেখা যায় না? আপাদমস্তক মধ্যবিত্ততায় ভোগা মানুষ হিসেবে চাইলেই সবকিছু লেখা যায় না, বলা যায় না, করা যায় না। পরিচিত অনেক ঠিকানায় পা রাখাও মনে হয় নিষিদ্ধ কাজ। ইদানিং আবার প্রতিটা পা ফেলার আগেও চিন্তা করার চেষ্টা করি। মন নিজে থেকেই ভেবে নেয়, একটু দেরিতে হলেও বড় তো হচ্ছি। সারা জীবন নিজের চেয়ে অন্যকেই গুরুত্ব দিয়েছি বেশি, তবে নিজের প্রতি জীবনের এই প্রথম একটু মনোযোগী হচ্ছি বোধহয়। সব দিক থেকে বিবেচনা করেই চিঠি লেখা স্থগিত। সিংহ রাশির জাতক আমি, উপযাচক হওয়া সম্ভব নয়। দেরিতে হলেও বড় তো হচ্ছি, নিজের প্রতি মনোযোগী হচ্ছি। ভালো লাগলো তোমার এই কথাটা অনাদি। শুধু মধ্যবিত্ত নয়, সবাইকেই হিসেব করে কাজ করা উচিত। আমি কি বাড়তি টেনশন দিচ্ছি তোমায়? দূরের অপরিচিত কাছের মানুষ হয়েই থাকতে চাই, এর চেয়ে বেশি কিছুই চাই না। শুধু মাঝে মাঝে তোমার জাদুকরী লেখার ছোঁয়ায় মনটা একটু ভালো করে দিলেই চলবে। আপনি কেন ভাবছেন আপনি আমাকে বাড়তি টেনশন দিচ্ছেন? এটা কোনো কথা হলো? ধুর, এমন পচা কথা আমাকে বলা যাবে না। আমার খুব প্রিয় একটা লেখা দিলাম আপনাকে, পড়ে দেখতে পারেন। অনুভা এক নিঃশ্বাসে অনাদির পাঠানো লেখাটা পড়ে শেষ করল। তারপর ইনবক্সে মন্তব্য লিখল, এত নিখুঁত লেখা পড়ে চোখে পানি এসে গেল। এই লেখার জন্য লেখক অবশ্যই একটা পুরস্কারের দাবি রাখে, তাই আজ থেকে আমরা তুমি করে বলছি। খুশি তো? লেখাটা পড়ার পরপরই তোমাদের মুচকি হাসির ছবিটা ফেসবুকে দেখলাম। অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম, এই বাচ্চা ছেলেটা ওটা লিখেছে। পাশাপাশি আর একটা কথা ভেবে খুব ভালো লাগলো, ও আমাকে চেনে, কাছের মানুষ মনে করে। আজ প্রাণ ভরে আশীর্বাদ করি, তোমার হাতেই অনেক সুন্দর লেখার জন্ম হবে, অনেক বড় হবে তুমি। চারপাশের মানুষের নানা রকম সমস্যা, আনন্দ, দুঃখ সব কিছু নিয়ে লিখবে। অনেক নামী লেখক হবে একদিন। তোমার সেই সৌভাগ্য দেখার সুযোগ যদি আমার নাও হয়, তবু তুমি জানবে সারা জীবনই তোমার সাথে মিশে থাকবে আমার অন্তহীন শুভকামনা। যাক, অবশেষে আপনি সম্বোধন বাদ গেল, হাঁপ ছাড়লাম। কিন্তু আমি কিভাবে আপনাকে তুমি করে বলবো? আপনি যে আমার থেকে সব দিক থেকেই বড় অবস্থানে রয়েছেন। সব দিক থেকে বলতে যদি আমার বয়স, পেশা, এই বিষয়গুলোর কথা বুঝে থাকো, তাহলে বলবো এগুলোর কোনো বিষয় বন্ধুত্বের মাপকাঠি নয়। বিশেষ করে বন্ধুত্বের কোনো বয়স হয় না, বড় ছোট হয় না। আমরা কেবলই বন্ধু, কেমন? আর আমার মনে হয় বন্ধু হবার জন্য বিশ্বাসটা খুব জরুরি একটা বিষয়, যেটা থাকলেই কেবল বাড়ে একজনের প্রতি অন্যজনের আস্থা, নির্ভরতা। বন্ধু মানে যার কাছে অনায়াসে ভালো মন্দ, আনন্দ বেদনার সব কথা শেয়ার করা যায়। সে অবশ্য আপনি ঠিকই বলেছেন। ওহ সরি, তুমি। এত যুক্তির পরে আর কথাটা না মেনে নেবার উপায় আছে? লেখালেখির ব্যাপারটা আমার কাছে পুরোপুরি শখের একটা কাজ। ছোটবেলা থেকেই কিছুটা নিঃসঙ্গ পরিবেশে মানুষ, বইয়ের সাথে সখ্য গড়ে উঠেছিল সেজন্যই। পড়তে পড়তে একসময় মনে হলো কিছু লেখাও তো যায়। সেই থেকেই টুকটাক যা মনে হয়, চারপাশে দেখি, অনুভব করি, তাই লেখা হয়। লেখক হতে পারবো কিনা জানি না, তবে লিখে যেতে চাই সব সময়। অনেক কথা জমে আছে, কথার ভারী একটা পাহাড়। রবীন্দ্রনাথের একটা কথা খুব মনে পড়ছে, সহজ কথা বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।
কঠিন জিনিস সহজ করে লিখতে পারাটাই তো আসল লেখা। নিজের কথা মানুষকে বোঝাতে না পারলে সেটা লিখে লাভ কি বলো? জীবনে অনেক শখের সাথে আর একটা ইচ্ছা যোগ হলো, তোমার পাহাড় সমান লেখাগুলো পড়ার ইচ্ছা। আচ্ছা, তুমি কখন লেখো? আমি তো আজকাল লেখার জন্য কোনো সময়ই বের করতে পারছি না। আমার রাতে একদমই ঘুম হয় না। ঘুম আসতে আসতে দেখা যায় 4টা 5টা বা দিনের আলো ফুটে যায় পুরোপুরি। রাতগুলোতে লেখা হয় ইচ্ছে হলে। ইউনিভার্সিটিতে আসা যাওয়ায় প্রতিদিন 3-3.5 ঘন্টা কাটে বাসে। সেই সময়টাতেও অনেক সময় দেখা যায় লিখছি। আসলে সময় কিভাবে কিভাবে যেন বের হয়েই যায়। আজকের দিনের ব্যস্ততা শুরু, টিউশনিতে বের হলাম। তুমি সময় কাটাও কি করে? দিনের প্রায় পুরোটা সময় কলেজে আর শিক্ষার্থীদের জন্য ব্যয় করতে হয়। বিকেল আর সন্ধ্যা আমার একান্ত নিজে। ভোর আর রাতটা পরিবারের জন্য। এভাবেই কেটে যায় সময়। ছোটবেলায় নিঃসঙ্গ কেন ছিলে সেটা তো জানা হলো না। নিঃসঙ্গতা আরোপিত না, বেছে নেওয়া। আমার অনেকটা নিজের মধ্যে থাকতেই ভালো লাগে ছোটবেলা থেকে। বুঝেছি, তোমার এই অভ্যাসের সাথে আমারও অনেক মিল আছে। আমিও একাকী সময়ে নিজের মতো করে পড়ালেখা, গান শোনা, বিশ্রাম যখন যেভাবে খুশি সেভাবেই কাটাতে পছন্দ করি। স্কুল জীবন থেকেই মনে হয়েছে নিজের মতো করে থাকার মধ্যে স্বাধীনতা আছে। এখনো অনেকে আমাকে বলে, একা একা কিভাবে সময় কাটাও? একাকী সময়ও এনজয় করা যায়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বইটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে উচ্ছ্বাস প্রহরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন।